দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভৌত বিজ্ঞান মডেল প্রশ্ন 2027-এর জন্য কিন্তু তোমাদের এই প্রশ্নটি যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন টেস্ট পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে সকলের জন্য এই ভিডিওটি 90 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ টেস্ট এক্সামিনেশন মডেল কোশ্চেন 2026 ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স মাধ্যমিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র। ঠিক আছে, এখানে দেখো মাধ্যমিক পরীক্ষা যেভাবে প্রশ্ন আসে, 1 নম্বরে এমসিকিউ প্রশ্ন আছে 15টি, 1 থেকে 15টি প্রশ্ন আছে এবং 2 নম্বরে 21টি প্রশ্ন আছে। এখানে টোটাল মিলে 21 মার্কের প্রশ্ন আছে। এবারে 3 নম্বরে টোটাল প্রশ্ন আছে 18টি প্রশ্ন অথবা সহ এবং 4 নম্বরে টোটাল 12 মার্কের প্রশ্ন আছে। হ্যাঁ, 3 12 36, 3 মার্ক করে প্রতিটা প্রশ্ন। যাই হোক, আমরা সম্পূর্ণ প্রশ্ন দেখলাম, এখন এক এক করে একটু বড় করে প্রশ্নগুলি দেখে নেই কোনটি। যেমন 1 আর 2, এখানে 1 থেকে 4 পর্যন্ত, তারপরে 1-এর 5 থেকে 1-এর 12 আর 2-এর 5 থেকে 2-এর 10-এর 3 এবং ফাইনালি দেখা গেছে 1-এর 15 এবং 2-এর 11-র 4। হ্যাঁ, তাহলে আমরা এখন প্রথম প্রশ্ন যদি আমি একটু এবারে তোমার 3টাও পূর্ণাঙ্গ রূপে দেখাচ্ছি, 4টাও পূর্ণাঙ্গ রূপে দেখালাম। এরপরে আমরা চলে যাব সরাসরি 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বরের প্রশ্ন আমি আবার একটু দেখে আসি। 1 নম্বরের প্রশ্নে কি আছে? 1 নম্বরে কোনটি জীবাশ্ম জ্বালানি? গোবর গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম। প্রতিটা 1 মার্ক করে। তো এখানে উত্তর হবে কি? গোবর গ্যাস। কারণ প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি। গোবর গ্যাস জৈব বর্জ্যের অবাত পচনের মাধ্যমে উৎপন্ন হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 0 ডিগ্রি উষ্ণতা 1 অ্যাটমসফিয়ার হবে 2 মোল হাইড্রোজেনের আয়তন। 2 মোল হাইড্রোজেনের আয়তন 44.8 লিটার। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.2, সুতরাং 2 মোল হাইড্রোজেনের আয়তন 2 গুণ 22.4, 44.8 লিটার। 3, এসএটিপি বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায় কত? তার নিকটতম পূর্ণ সংখ্যায় 298 কেলভিন। এসএটিপির প্রচলিত তাপমাত্রা 25 ডিগ্রি। ঠিক আছে, 25 ডিগ্রির সাথে 273 যোগ করলে তোমার দেখা যাচ্ছে 298 কেলভিন হয়। তারপরে কি হলো? প্রদত্ত ধাতুগুলি কোনটির প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ার বিভিন্ন কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে ইনভার। ইনভারের তাপীয় প্রসারণ খুব কম, তাই সূক্ষ্ম পরিমাপের যন্ত্রে এটি ব্যবহৃত হয়। এরপরে প্রশ্ন, দন্ত চিকিৎসক দাঁত দেখতে ব্যবহার করেন অবতল দর্পণ। দাঁতকে অবতল দর্পণে ফোকাসের মাধ্যমে রাখলে বড়, সোজা এবং অসৎ বিম্ব দেখা যায়। এরপরে কাছ থেকে বাহুতে যাওয়ার সময় আপাতন কোণ 0 ডিগ্রি হলে বিচ্যুতি কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। কারণ আপাতন রশ্মি অবিলম্ব বরাবর আপতিত হলে তার দিক পরিবর্তিত হয় না, তাই বিচ্যুতি কোণও 0 ডিগ্রি। ফ্যারাডের সূত্র দুটি ব্যাখ্যা করা হয়। এটা তড়িৎচুম্বকীয় আবেশের, কারণ ফ্যারাডের সূত্রের সাহায্যে তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা ব্যাখ্যা করা হয়। এরপরে প্রশ্ন, তেজস্ক্রিয় পরিবর্তন, যেমন এখানে ইউরেনিয়াম আছে, এর পারমাণবিক ভর সংখ্যা 235, প্রোটন সংখ্যা 92 এরকম। এটা যদি ভেঙে থোরিয়াম হয় 231, 90 হলে নির্গত কণা হলো কি? নির্গত কণা আমরা যদি বিক্রিয়াটা দেখি, এটা হচ্ছে হিলিয়াম উপরে 4 নিচে 2, অর্থাৎ ভর সংখ্যা 4 এবং পারমাণবিক সংখ্যা 2 কমছে, তাই নির্গত কণা আলফা কণা, যেটাকে হিলিয়াম নিউক্লিয়াস, এটিও একটা আলফা কণা। এরপর কোনটি ক্ষার ধাতু নয়? এর মধ্যে অ্যালুমিনিয়াম ক্ষার ধাতু নয়, কারণ সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়ামগুলো গ্রুপ 1-এর ক্ষার ধাতু এবং অ্যালুমিনিয়াম ক্ষার ধাতু নয়। এরপরের প্রশ্ন, কোনটি তড়িৎ পরিবহনের ক্ষমতা ন্যূনতম? এগুলি কিন্তু কেমিস্ট্রির প্রশ্ন, ইতিমধ্যে আমরা ফিজিক্সের প্রশ্ন দেখেছি। এটা কঠিন পটাশিয়াম ক্লোরাইড। কঠিন পটাশিয়াম ক্লোরাইড আয়নগুলো নির্দিষ্ট অবস্থানে আবদ্ধ থাকে, তাই তারা স্বাধীনভাবে চলাচল করতে পারে না। এরপরের প্রশ্ন, ভোল্টামিটার অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎবিষয়নের সময় অ্যানোডে কি জারণ ঘটে এবং অক্সিজেন মুক্ত হয়? অ্যানোডে সর্বদা জারণ ঘটে। অ্যাসিডযুক্ত জলের তড়িৎবিষয়নে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। পরের প্রশ্ন, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ দিলে বাদামি অধক্ষেপ পড়ে? ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ অ্যামোনিয়া দ্রবণ। অর্থাৎ ফেরিক ক্লোরাইড অ্যামোনিয়া হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেরিক অক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড হলো লালচে বাদামি অধক্ষেপ। পরে কোন ধাতুটি ব্রোঞ্জ এবং কাঁসা দুটিতেই আছে? তামা। কারণ ব্রোঞ্জ এবং ব্রাস উভয় সংকর ধাতু, প্রধান ধাতু হলো কপার।
এরপর এসিকে ডিসিকে পরিবর্তিত করার যন্ত্রকে কি বলা হয়? রেকটিফায়ার। রেকটিফায়ার এসিকে ডিসে রূপান্তর করে। এরপরের প্রশ্ন 1-15 সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি যৌগের আপেক্ষিক সংকেতের পার্থক্য CH2 থাকে, কারণ হোমোজেনিয়াস সিরিজের পরপর দুটি সদস্যের মধ্যে CH2 মূলকের পার্থক্য থাকে। এরপর পরের প্রশ্ন গ্রুপ বি অর্থাৎ 2 নম্বরের, টোটাল 21 মার্কের প্রশ্ন আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, মেঘ ও বৃষ্টি দেখা যায়? ট্রোপোস্ফিয়ার। প্রকৃত প্রাকৃতিকভাবে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস যা ওজোন স্তরে ক্ষতি সাধন করতে পারে সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। সূর্যে কোন ধরনের নিউক্লিক বিক্রিয়া শক্তি মুক্ত হয়? হ্যাঁ, এটা নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। সূর্যে হাইড্রোজেন নিউক্লিয়াসে সংযোজিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং বিপুল শক্তি মুক্ত হয়। এরপরে প্রশ্ন ধনাত্মক প্লেটের দিকে বিক্ষিপ্ত হয় বিটা কণা, কারণ বিটা কণা ঋণাত্মক আধানযুক্ত। এক বিওটি একক কত জুল? এক বিওটি একক 1 কিলোওয়াট, অর্থাৎ 1000 গুণ 3600 জুল, দ্যাট মিনস 3.6 × 10⁶ জুল। তারপর আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এখানে 2.4 এর পূর্বে একক চিহ্নটি ব্যাখ্যা করা আছে 4.8 সামঞ্জস্য রেখে। এরপর পরে প্রশ্ন প্রথম সন্ধিগত মৌলের চিহ্ন লেখো। স্ক্যান্ডেনিয়াম, এটি ট্রানজিশন এলিমেন্ট হিসেবে ধরা হয়। তেজস্ক্রিয় হ্যালোজেনের চিহ্ন এটা হচ্ছে অস্ট্রাসিয়াম। অ্যানোড মাডে উপস্থিত একটি দামি ধাতুর নাম কি? এটা সোনা। এছাড়া সিলভার, প্লাটিনাম অ্যানোড মাডে পাওয়া যেতে পারে। নাইট্রোলিয়ামের রাসায়নিক উপাদান কি? নাইট্রোলিয়াম, ক্যালসিয়াম সায়ানাইড। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, CH4। এরপর যদি আমরা 2-9 মিলাই, থার্মিট পদ্ধতিতে বিজারক, আমরা যদি একটু 2-9টা দেখে আসি। থার্মিট পদ্ধতিতে বিজারক জলের তড়িৎ বিশ্লেষণ, তড়িৎদ্বার, অ্যামোনিয়া শুষ্ককরণ, একটি অ্যালকোহলের সংকেত, মিথানোইক অ্যাসিডের সংকেত। তাহলে আমরা এখানে অ্যালুমিনিয়াম চূর্ণ, তারপরে C2H6O, পোড়া চুন CH2O2, প্লাটিনাম। তাহলে আমরা এক এক করে উত্তরটা যদি মিলিয়ে দিই, দেখো থার্মিট পদ্ধতিতে বিজারক অ্যালুমিনিয়াম চূর্ণ, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার অর্থাৎ প্লাটিনাম, অ্যামোনিয়া শুষ্ককরণ পোড়া চুন, একটি অ্যালকোহলের সংকেত C2H6O এবং মিথানোইক অ্যাসিডের সংকেত হচ্ছে CH2O2। এরপর পরের প্রশ্ন হচ্ছে আমরা যদি যাই, শূন্যস্থান পূরণ করো 2-10। বায়োগ্যাস প্ল্যান্টে প্রধানত ড্যাশ ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে? অবাতজীবী বা মেথাজনিক। তারপর মেথাজনিক। এরপরের প্রশ্ন বৈদ্যুতিক জেনারেটর ড্যাশ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করে? যান্ত্রিক শক্তি। উচ্চ উষ্ণতায় জিঙ্কের অশুদ্ধ আকরিকের ড্যাশ দ্বারা বিজারণে শুষ্ক অর্থাৎ কার্বন দ্বারা। এরপর পরের প্রশ্ন বক্সাইডের সংকেত কি? Al2O3, তারপরে 2H2O, পানি, 2 অণু পানি কিন্তু। লাল আলোয় সবুজ পাতায় কালো ড্যাশ দেখায়, কালো বা অন্ধকার বর্ণায় দেখায়। তারপরে ড্যাশ লেন্স সর্বদাই অসৎ বিম গঠন করে? অবতল লেন্স। সত্য মিথ্যা? একই ধাতুর রোধাঙ্ক সব শর্তে এক নাও হতে পারে, এটা সত্য। তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে ধাতুর রোধাঙ্ক পরিবর্তিত হয়। নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে? সত্য। এই অবস্থায় অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ অত্যন্ত কম কার্যকর হয়। প্রিজমের আয়তকার তলের সংখ্যা 3? সত্য। ত্রিভুজের প্রিজমে 3টি আয়তকার পার্শ্বতল থাকে। তারপরে লিথিয়াম একটি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু? সত্য। লিথিয়াম সহজে তার বহিস্থ ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস গঠন করে। এরপরে তোমার 3 নম্বরের প্রশ্ন দেখবার, বায়ুমণ্ডলের সর্বনিম্ন সর্বোচ্চ স্তরের দুটি নাম লেখো। এটা প্রতিটা প্রশ্নে 2 মার্ক। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রোপোস্ফিয়ার এবং সর্বোচ্চ স্তর হলো এক্সোস্ফিয়ার। এরপর পরের প্রশ্ন, বাড়িতে বিদ্যুৎ শক্তির অপচয় হ্রাসে তুমি কি কি ব্যবস্থা অবলম্বন করতে পারো? বাড়িতে বিদ্যুৎ শক্তির অপচয় কমানোর জন্য প্রয়োজন না হলে আলো, পাখা, বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখতে হবে, বেশি বিদ্যুৎ সাশ্রয়ী LED বাতি ব্যবহার করতে হবে, অপ্রয়োজনীয়ভাবে চার্জার এবং অন্যান্য যন্ত্র বৈদ্যুতিক সংযোগে রাখা উচিত না, শক্তি সঞ্চয়ী বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করতে হবে। এরপর পরের প্রশ্ন, কোনো গ্যাসকে ঠান্ডা করা হলে গ্যাসের চাপ ও অণুগুলোর গড় দ্রুতি কীভাবে প্রভাবিত হবে? কোনো গ্যাসকে ঠান্ডা করলে তার তাপমাত্রা কমে যায়, ফলে গ্যাসের অণুগুলো গড় গতিশক্তি এবং গড় দ্রুতি কমে যায়। স্থির আয়তনে গ্যাসের তাপমাত্রা কমলে গ্যাসের চাপও কমে যায়, অর্থাৎ গ্যাসের চাপ কমে যায়, অণুগুলোর গড় দ্রুতি কমে যায়। এরপর পরের প্রশ্ন, একটি তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার 30 মিনিট ধরে চললে যদি 180 জুল তাপশক্তি উৎপন্ন হয়, তাহলে তারের প্রান্তীয় বিভব প্রভেদ কত? দেওয়া আছে I = 1 অ্যাম্পিয়ার, সময় T = 30 মিনিট, সেকেন্ডে নিলে 30 × 60 1800 সেকেন্ড, আর তাপ হচ্ছে H = 180 জুল। তড়িৎ শক্তি উৎপন্ন তাপ H = VIT, আমরা সূত্র জানি। তো H এর মান 180, V এর মান জানা নাই, I এর মান 1 এবং T এর মান 1800। এরপর ভিটাকে বের করতে হলে ডান পাশে 180, নিচে 1800, অর্থাৎ 0.1 ভোল্ট উত্তর হবে। তাহলে আমাদের 3 মার্কের প্রশ্ন
2 মার্কের প্রশ্ন হয়ে গেল। অথবা একটি 1000 ওয়াট বাতি 1 ঘন্টা জ্বালালে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে? দেওয়া আছে P সমান 1000 ওয়াট, T সমান 1 ঘন্টা, 36 তড়িৎ শক্তি W সমান PT বা E সমান PT, 100 গুণ 36 3.6 10⁶ জুল। তাহলে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, তাই 1 ঘন্টায় খরচ হওয়া শক্তি হচ্ছে 1 কিলোওয়াট, অর্থাৎ 3.1 ইউনিট হবে। পরের প্রশ্ন, সূর্যের আলো যদি প্রিজমের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে কোন বর্ণের আলো বিচ্ছুরণের সর্বনিম্ন এবং কোন বর্ণের বিচ্যুতি সর্বোচ্চ হয়? প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রবেশ করলে বিভিন্ন বর্ণের আলো বিভিন্ন মাত্রায় বিচ্যুতি করে। সর্বনিম্ন বিচ্যুতি হচ্ছে লাল আলো এবং সর্বোচ্চ বিচ্যুতি বেগুনি আলো, কারণ কাচের ক্ষেত্রে বেগুনি আলোর প্রতিসারাঙ্ক সর্বাধিক এবং লাল আলোর প্রতিসারাঙ্ক সর্বনিম্ন, তো লাল সর্বনিম্ন, বেগুনি সর্বোচ্চ। পরের প্রশ্ন, সূর্যের আলো যদি প্রিজমের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে আমরা এটা দেখলাম একবারে প্রশ্ন, দুবার আবার দেখলাম। পরের প্রশ্ন, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু একটি মুদ্রা ধাতুর নাম ও চিহ্ন। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্যালসিয়াম Ca এবং একটি মুদ্রা ধাতু কপার তামা। পরের প্রশ্ন, পর্যায় সারণী মৌলদের তড়িৎ ঋণাত্মকতা কোন গ্রুপ কীভাবে প্রভাবিত হয় এবং কেন? একটি গ্রুপে উপর থেকে নিচে নামলে মৌলগুলোর তড়িৎ ঋণাত্মক সাধারণত কমে যায়, কারণ উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, অন্তঃস্থ ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্লাইডিং এফেক্ট বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের আকর্ষণ বহিস্থ ইলেকট্রনের উপর তুলনামূলকভাবে কমে যায়, তাই তড়িৎ ঋণাত্মকতা কমে। পরের প্রশ্ন, একটি মৌল A এর পারমাণবিক ক্রমাঙ্ক 20 এবং অপর একটি মৌল B এর পারমাণবিক ক্রমাঙ্ক 9, এই মৌল দুটি যোগ করে গঠন করলে সেই যোগের প্রকৃতি কী হবে? আয়নীয় সমযোজী। তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দেখো। এর পারমাণবিক ক্রমাঙ্ক 20, সুতরাং A হচ্ছে ক্যালসিয়াম, B এর পারমাণবিক ক্রমাঙ্ক 9, সুতরাং B হচ্ছে ফ্লোরিন। ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ আয়ন গঠন করে এবং ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন, তাই গঠিত যৌগ CF এটি আয়নিক যৌগ। পরের প্রশ্ন, লেড অ্যাসিডের দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠালে যা ঘটবে সমীকরণ ও ভৌত পর্যবেক্ষণ সহ লিখো। লেড অ্যাসিডের দ্রবণের মধ্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রবাহিত করলে কালো লেড সালফাইড PbS অদক্ষ পদ তৈরি হয়। রাসায়নিক সমীকরণ লেড অ্যাসিডেট প্লাস হাইড্রোজেন সালফাইড, লেড সালফাইড এবং লেড অ্যাসিডেট। ভৌত পর্যবেক্ষণ, দ্রবণে কালো বর্ণের লেড সালফাইড অদক্ষ পর এবং উত্তর কালো লেড সালফাইডের অদক্ষেপ উৎপন্ন হয়। প্রশ্ন, নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত ম্যাগনেসিয়াম প্রবেশ করলে যা ঘটবে সমীকরণ ভৌত পরিবর্তন সহ লিখো। নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত ম্যাগনেসিয়াম প্রবেশ করলে ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন করে। রাসায়নিক সমীকরণ ম্যাগনেসিয়াম নাইট্রোজেন অর্থাৎ Mg3N2। ম্যাগনেসিয়াম উজ্জ্বল সাদা শিখা জ্বলতে থাকে এবং শেষে হলুদা বা সবুজ বা হলুদা বা কঠিন ম্যাগনেসিয়াম নাইট্রেট তৈরি করে, তার ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন। পরের প্রশ্ন, লোহায় মরচে পড়ার সম্ভাব্য জারণ বিজন বিক্রিয়াগুলি লেখো। মরচে পড়ার সময় লোহা অ্যানোডে জারিত হয়। জারণ বিক্রিয়া, আয়রন Fe2+ দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাথোড দ্রবীভূত অক্সিজেন বিজারিত হয়। বিজারণ বিক্রিয়া, অক্সিজেন 2H2 4OH-, অতএব মরচে পড়ার আয়রন এর জারণ ঘটে, অক্সিজেনের বিজারণ ঘটে। পরের প্রশ্ন, IUPAC এর নামকরণ কোনটা কি? CH3, CHOH, CH3। প্রধান শৃঙ্খলে 3টি কার্বন আছে, তাই OH গ্রুপ দ্বিতীয় কার্বনে রয়েছে, কাজে প্রোপানল 2 তারপরে CH3, CH2, COOH, এটি 3টি কার্বন এবং কার্বক্সিমূলক অ্যাসিড গ্রুপে আছে, কাজে এটা প্রোপানোয়িক অ্যাসিড। এবং পরের প্রশ্ন হচ্ছে, ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়ার সমীকরণ ও ভৌত পর্যবেক্ষণ লেখো। ইথানল ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। রাসায়নিক সমীকরণ হচ্ছে ইথানল, সোডিয়াম, সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন ভৌত। বিভিন্ন সময় বুদবুদ আকারে বর্ণহীন হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। উৎপন্ন পদার্থ সোডিয়াম ইথক্সাইড, হাইড্রোজেন গ্যাস এবং পর্যবেক্ষণ এবার সিন্স বা বুদবুদের সৃষ্টি হয়। পরের প্রশ্ন হচ্ছে তোমার 4 নম্বরের প্রশ্নে চলে যাব। 4 নম্বরে যদি প্রশ্ন আমরা দেখি, একটি গ্যাস, এটা প্রতিটা 3 মার্কে, একটি গ্যাসের মধ্যে দিয়ে কিছু ধূলিকণা আছে, উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 1000 মিলিটার থেকে কমে 501.25 মিলিটার হয়। ধূলিকণার সামগ্রিক আয়তন কত? ধূলিকণার মোট আয়তন V মোল। প্রাথমিক অবস্থায় গ্যাসের প্রকৃত আয়তন V1 সমান 100 - V। চাপ দ্বিগুণ করলে তাপমাত্রা থাকায় বয়েলস ল অনুযায়ী P1 সমান P2, যেহেতু P2 সমান 2P1, তাই V2 সে V1/2। নতুন অবস্থায় ধূলিকণা মোট আয়তন 501, সুতরাং V প্লাস 1000 - V/2 = 501.25। ক্যালকুলেশন করলে V এর মান আসে 2.5। ধূলিকণা মোট আয়তন 2.5 মিলিলিটার। পরের প্রশ্ন, 760 মিলিলিটার মার্কারি চাপে 0 ডিগ্রি উষ্ণতায় 3.2 গ্রাম গ্যাসের আয়তন 2.24 লিটার। তার গ্রাম আণবিক ভর এবং হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো। STPতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাই
2.24 লিটার সমান 2.24 ডিভাইড 22.4 0.1 মোল। 1 মোল গ্যাসের পর 3.2 গ্রাম, সুতরাং 1 মোল গ্যাসের পর হবে 3.2 ডিভাইডেড 0.32 গ্রাম। হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব মলিকুলার ম্যাস বাই 2 অর্থাৎ 16, অর্থাৎ গ্রাম আণবিক ভর 32 গ্রাম পার মোল। হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব 16। এরপরে পরের প্রশ্ন যদি আমরা দেখি কি আসে, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো মিউ সমান সাইন এ প্লাস ডিএম বাই 2 ডিভাইডেড সাইন চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে। ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আই সমান ই এবং R1 সমান R2, প্রিজম কোণ এ সমান R1, অতএব R সমান R1 ইকুয়াল এ বাই 2। আবার ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে ডেল সমান আই প্লাস ই মাইনাস এ, যেহেতু আই সমান ই কাজে ডিলেম ইকুয়াল 2i মাইনাস এ, অতএব 2i সমান এ প্লাস ডিলেম এ, আই সমান এ প্লাস ডিলেম বাই 2। স্নেলের সূত্র অনুযায়ী মিউ সমান সাইন এ বাই সাইন আর। এখন আই সমান এ প্লাস ডিলেম বাই 2 এবং আর সমান এ বাই 2, তাহলে মিউ সমান সাইন এ প্লাস ডিলেম বাই 2 ডিভাইডেড সাইন এ বাই প্রমাণিত। এরপরে পরের প্রশ্ন, হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া নিবারণে কোন ধরনের লেন্স ব্যবহৃত এবং কীভাবে ত্রুটিটি নিবারণ করা যায়? হ্রস্ব দৃষ্টি মায়োপিয়া নিবারণের জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়, কারণ হ্রস্ব দৃষ্টি দূরের বস্তু আলোকরশ্মি প্রতিচ্ছবি রেটিনার সামনে গঠিত হয়। অবতল লেন্স আপাতিত হলে আলোকরশ্মি কিছুটা অপসারী করে, ফলে চোখের উত্তল লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার পর আলোকরশ্মিগুলো এমনভাবে মিলিত হয় যে প্রতিচ্ছবি রেটিনার উপর গঠিত হয়। মায়োপিয়ার জন্য কনকেভ লেন্স ব্যবহৃত হয়। এরপর পরের প্রশ্ন, উত্তল লেন্স ব্যবহার করে কিভাবে কোনো বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব পাওয়া যায়? কোনো বস্তুকে উত্তল লেন্স ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে স্থাপন করলে বিবর্ধিত অসৎ বিম্ব পাওয়া যায়। এই অবস্থায় প্রতিচ্ছবি অসৎ বিম্ব সোজা এবং বিবর্ধিত, অতএব বস্তুটি এফ এবং ও এর মধ্যে রাখতে হবে, ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে রাখতে হবে। এরপর 1.08 VEMF এর মধ্যে একটি ডানিয়েল কোষ 0.5 প্রবাহ মাত্রা সৃষ্টি হয়। বহিবর্তনের প্রান্তিক বিভব রোধে 0.7 ভোল্ট। কোষের অভ্যন্তরীণ রোধ কত দেওয়া আছে? ই সমান 1.08, আই সমান কারেন্ট 0.5 এম্পিয়ার এবং ভোল্ট ভি সমান 0.7। আমরা জানি ই সমান ভি প্লাস আই আর। তাহলে এখানে আর সমান ই মাইনাস ভি বাই আই, মানটা বসিয়ে দিলে আর এর মান 0.76 ওহম। এরপর পরের প্রশ্ন হচ্ছে, একটি পরিবাহী রোধ অন্য একটির দ্বিগুণ, দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্য একই হলে প্রবাহমাত্রা অনুপাত কত? ধরি R1 সমান 2R2, দুই পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্য ওহমের সূত্র অনুযায়ী আই সমান ভি বাই আর, তাই I1 বাই I2 R2 বাই R1 না, তাহলে এখানে R2 বাই 2R1 1/2, অর্থাৎ I1:2 1:2। এরপরে একটি তেজস্ক্রিয় মৌলের এবং নিউক্লিয়াস এক্স থেকে দুটি বিটা কণা এবং একটি আলফা কণা নিশ্চিত হলে প্রাপ্ত নিউক্লিয়াসের ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক হবে। ধরি মূল নিউক্লিয়াসের ভর সংখ্যা এ, পারমাণবিক ক্রমাঙ্ক যে, দুটি বিটা কণা নির্গমনে প্রতিটি বিটা নির্গমনে ভর সংখ্যার পরিবর্তন 0, পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পায় 1। অতএব দুটি বিটা কণার জন্য এ জেড ইকুয়াল Z+2 এবং একটি আলফা কণা নির্গমনে A-4, অর্থাৎ জেড সমান Z-2। অতএব মোট পরিবর্তনের পর এ প্রাইম ইকুয়াল A-4 এবং জেড প্রাইম ইকুয়াল Z+2-2, অর্থাৎ শুধু জেড। সম্পর্ক তাহলে ভর সংখ্যা পরিবর্তিত হয়েছে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক অপরিবর্তিত, সুতরাং উৎপন্ন নিউক্লিয়াসটি মূল নিউক্লিয়াসের সমস্থানিক। নতুন ভর সংখ্যা A-4। এরপর পরের প্রশ্নে চলে যাব। তিনটি রোধ 5 ওহম, 10 ওহম, 15 ওহম সমবায় যুক্ত করলে তুল্য রোধ 5 ওহমের চেয়ে কম হবে। বা ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ে কী সমবায় রাখা হয় কেন? রোধগুলো সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ ক্ষুদ্রতম রোধের চেয়েও কম হয়। 1/R ইকুয়াল 1/5, তাহলে 5 ওহম। বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং বাড়ির সমান্তরাল সমবায় রাখা হয়, কারণ প্রত্যেক বিদ্যুৎ যন্ত্র একই বিভব পার্থক্য পায়। একটি যন্ত্র নষ্ট হলে অন্য যন্ত্রগুলো কাজ করতে পারে, প্রতিটি যন্ত্র স্বাধীনভাবে চালু ও বদ্ধ করা যায়। উত্তর প্যারালাল কম্বিনেশন। এরপর পরের প্রশ্ন, চুম্বক প্রবাহ বলতে কী বোঝায়? লেন্সের সূত্রটি বিপরীত। কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো পৃষ্ঠের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট চুম্বক ক্ষেত্রের পরিমাণকে চুম্বক প্রবাহ বলে। ফাই সমান BA cos থিটা। এসআই এককে ওয়েবার একক হচ্ছে। এই লেন্সের সূত্র হচ্ছে, আবিষ্ট তড়িৎ প্রবাহের অমুক এমন হয় যে তার দ্বারা সৃষ্ট চুম্বক প্রভাব যে কারণে সৃষ্টি হয়েছে সেই কারণের পরিবর্তনকে বাধা দেয়। এরপর পরের প্রশ্ন, গ্যাসের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক আয়তন বা চাপকে সর্বদাই 0 ডিগ্রি উষ্ণতার সাপেক্ষে প্রকাশ করা হয়, কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে তার প্রয়োজন হয় না কেন? গ্যাসের আয়তন তাপমাত্রার সঙ্গে খুব বেশি পরিবর্তিত হয়। গ্যাসের প্রসারণের পরিমাণকে নির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য একটি নির্দিষ্ট রেফারেন্স টেম্পারেচার গ্রহণ করা প্রয়োজন। তাই গ্যাসের প্রসারণ গুণাঙ্ক সাধারণত 0 ডিগ্রি তাপমাত্রা প্রাথমিক আয়তনের সাপেক্ষে প্রকাশ করা যায়। অন্যদিকে কঠিন ও তরলে তাপীয় প্রসারণ তুলনামূলকভাবে কম এবং তাদের প্রসারণ গুণাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই রেফারেন্স টেম্পারেচার হিসেবে গ্রহণ করা হয়। এরপর পরের প্রশ্ন 4.8 জুল পার কেলভিন পার মোল এককে আর এর মান নির্ণয় করো।
তাই আদর্শ সমীকরণ পিভি সমান এনআরটি অতএব আর সমান পিভি আরটি অতএব এসটিপিতে পি সমান 1.01 3 × 10⁵ প্যাসকেল, ভি হচ্ছে 22.4 10⁻³ মিটার কিউব, 1 মোল, এন এবং টি হচ্ছে 273 কেলভিন। তাই আর সমান মানটা যদি বসিয়ে দিই 8.31 জুল পার কেলভিন পার মৌল। এরপর পরের প্রশ্ন, কোনো মৌলের আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝায়? পর্যায় শ্রেণী বরাবর এই পরিবর্তন কী কী? তাহলে আয়নাইজেশন গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু নিরপেক্ষ পরমাণু থেকে তার সবচেয়ে দুর্বল আবদ্ধ ভাবে একটি ইলেকট্রন অপসারণ করে +1 আধানযুক্ত আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে আয়নাইজেশন শক্তি বলে। x প্লাস ই ইলেকট্রন মাইনাস। বাম থেকে ডানে গেলে সাধারণত আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পায়, শ্রেণী গ্রুপ বরাবর। উপর থেকে নিচে গেলে সাধারণত আয়নাইজেশন শক্তি হ্রাস পায়, কারণ নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ শাইরিং এফেক্ট বৃদ্ধি পায়। এরপরে 10, তামার ধাতুর বিশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া উল্লেখ করো। তামার ইলেকট্রোলাইট রিফাইনিংয়ে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে অম্লযুক্ত কপার সালফেট দ্রবণ এবং ক্যাথোডের রিয়াকশন হচ্ছে ক্যাথোডে কপার 2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিশুদ্ধ কপারে জমা হয় কপার 2+। অ্যানোড রিয়াকশন অশুদ্ধ তামার অ্যানোড থেকে কপার ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে প্রবেশ করে। অতএব ইলেকট্রোলাইট এসিডিফাইড কপার সালফেট সলিউশন এবং ক্যাথোড হচ্ছে কপার 2+ + 2 ইলেকট্রন কপার এবং কপার মাইনাস কপার 2+ 2 ইলেকট্রন। অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া প্রস্তুত করা? শর্ত সমীকরণ লেখো। ইউরিয়ার প্রধান ব্যবহার লেখো। অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড উচ্চ চাপ উপযুক্ত উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া করলে ইউরিয়া উৎপন্ন হয়। সামগ্রিক বিক্রিয়া 2NH3 কার্বন ডাইঅক্সাইড, তারপরে NH CONH ইউরিয়া প্লাস জল। উচ্চচাপ প্রায় 170 থেকে 200 ডিগ্রি তাপমাত্রা ইউরিয়ার প্রধান ব্যবহার। এর পর্যন্ত নাইট্রোজেনযুক্ত সার হিসেবে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর কন্ট্যাক্ট প্রসেস অফ সালফার, স্পর্শ পদ্ধতিতে আর কি তোমার সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন শর্ত সমীকরণ লেখো। সালফার ট্রাইঅক্সাইডের সঙ্গে ঘন সালফারিক অ্যাসিড বিক্রিয়া উৎপন্ন পদার্থের সংকেত লেখো। যেমন কন্ট্রাক্ট প্রসেসে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে সালফার ডাইঅক্সাইড। এভাবে শর্ত তাপমাত্রা 450 ডিগ্রি সেলসিয়াস অনুঘটক ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। আর এখানে সালফার ট্রাইঅক্সাইড ঘন সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে ওলিয়াম উৎপন্ন করে, যেটা H2H2O7 উৎপন্ন পদার্থ ওলিয়াম। এরপর পরের প্রশ্ন 4/12, টেফলন ও পিভিসি এর মনোমার দুটির নাম লেখো। একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। টেফলনের মনোমার হচ্ছে টেট্রাফ্লুরোথিলিন CF3CF3। পিভিসি এর মনোমার হলো ভিনাইল ক্লোরাইড বা ফ্লোরিথেন CH3CHCl। বায়োডিগ্রেডেবল পলিমার হচ্ছে PHVB একটি উদাহরণ। টেফলন মনোমার তাই। তারপরে এই হচ্ছে তারপর দুটি যৌগ অথবা A ও B সংকেত C2H6O এবং তারা ফাংশনাল গ্রুপ আইসোমার। একটি সোডিয়াম এবং হাইড্রোজেনে বিক্রিয়া করে, অপরটি সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। যৌগ দুটিকে শোনাও। দুটি যৌগের মলিকুলার ফর্মুলা একই C2H6O, কিন্তু ফাংশনাল গ্রুপ আলাদা। যৌগ এ হচ্ছে ইথানল, এতে OH গ্রুপ আছে, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া ইথানল সোডিয়াম, সোডিয়াম ইথোয়েট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। যৌগ বি হচ্ছে ডাইমিথাইল ইথার CH3OCH3, এতে ইথার গ্রুপ রয়েছে। এটা সাধারণত সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। তাহলে ফাইনাল আনসার ইথানল এবং বি হচ্ছে কি ডাইমিথাইল ইথার। এরা একই মলিকুলার ফর্মুলা C2H6O বিশিষ্ট, কিন্তু ভিন্ন ফাংশনাল গ্রুপের যৌগ, তাই এরা ফাংশনাল গ্রুপে আইসোমার। এই ছিল এই ভিডিওর আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু ফুল প্রশ্নই ক্লিয়ার বুঝতে পারবে এবং তোমাদের ফিজিক্যাল সায়েন্সের টোটালি একটা ধারণা আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের যদি কোনো নির্দিষ্ট টপিকস থাকে, নিজস্ব সাবজেক্টের ভিডিও দিতে হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।